নমস্কার, সকলকে উৎপল শেডুয়ার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারেতে কেট সোফেনের লেখা দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এই গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। দেখো, প্রথমে আমরা কেট সোফেন সম্পর্কে একটু জেনে নেব। কেট সোফেন জন্মসূত্রে ছিলেন আমেরিকান। তিনি 1850 খ্রিস্টাব্দের 8ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন এবং 1904 খ্রিস্টাব্দের 22শে আগস্ট পরলোক গমন করেন। দেখো, তিনি যখন প্রথম এই ছোট গল্পটা লিখেছিলেন বা ছোট গল্পটা যখন প্রথম প্রকাশিত হয়েছিল ভ ম্যাগাজিনে ডিসেম্বর মাসের 6 তারিখে 1894 খ্রিস্টাব্দে, 1894 সালের 6ই ডিসেম্বর ভ ম্যাগাজিনে যখন তার প্রথম এই দ্য স্টোরি অফ অ্যান আওয়ার গল্পটা প্রকাশিত হয়েছিল, তখন গল্পটার নাম ছিল দ্য ড্রিম অফ অ্যান আওয়ার। আবার বলছি নামটা, দ্য ড্রিম অফ অ্যান আওয়ার। এক মাস পরে জানুয়ারি মাসের 5 তারিখে 1895 সালে দ্বিতীয়বার বা দ্বিতীয় পাবলিকেশনে গল্পের নামটা চেঞ্জ হয়ে যায় দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। তাহলে প্রথমে নাম ছিল দ্য ড্রিম অফ অ্যান আওয়ার, তারপরে এক মাস পরেতে যখন দ্বিতীয় পাবলিকেশনে এই গল্পটার নাম পরিবর্তন হয়ে যায় দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। দেখো, এই গল্পের প্রধান চরিত্র হলো লুইস ম্যালাড এবং এই গল্পে লুইস ম্যালাডের জীবনের একটা দিনের 1 ঘন্টার কাহিনী তুলে ধরা আছে। এই গল্পের এটাই প্রধান বিষয়বস্তু। এই গল্পটা লেখা হয়েছিল 19বিংশ শতাব্দীর আমেরিকার সমাজ ব্যবস্থাকে নিয়ে, মানে তৎকালীন সমাজে পুরুষদের আধিপত্য এবং মহিলারা কিভাবে তাদের ইচ্ছাগুলোকে, তাদের ভালো লাগাগুলোকে, তাদের আকাঙ্ক্ষাগুলোকে দমন করে রাখতে বাধ্য হতো সেটা দেখানো আছে। এবং সেখান থেকে যখন মুক্তি পেত তারা, তাতে কত আনন্দ পেত সেই কাহিনী তুলে ধরা আছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার এই গল্পে। দেখো, গল্পটাকে আমরা দুটো পার্টে প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। আজকে প্রথম পার্টে আমরা অর্ধেকটা গল্পের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব, পরের পার্টে আগামীকাল বাকি অংশটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। চলো শুরু করা যাক আজকের বিষয় দ্য স্টোরি অফ অ্যান আওয়ার গল্পের প্রথম পার্টের প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। নোয়িং দ্যাট মিসেস ম্যালাড ওয়াজ অ্যাফ্লিক্টেড উইথ এ হার্ট ট্রাভেল, এটা জানাই, কি জানা, যে মিসেস ম্যালাড, ওই যে বললাম গল্পের প্রধান চরিত্র হচ্ছে লুইস ম্যালাড, তিনি হচ্ছেন মিসেস ম্যালাড। তিনি অ্যাফ্লিক্টেড ছিলেন, অ্যাফ্লিক্টেড মানে আক্রান্ত, কিসে আক্রান্ত ছিলেন, উইথ আ হার্ট ট্রাভেল মানে হার্ট ডিজিজ, হৃদ রোগে আক্রান্ত, মানে হার্টের প্রবলেম ছিল মিসেস ম্যালাডের, সেটা জানাই। গ্রেট কেয়ার ওয়াজ টেকেন, যথেষ্ট কেয়ার, যত্ন নেওয়া হয়েছিল, টু ব্রেক টু হার, তার কাছে প্রকাশ করার জন্য, কি প্রকাশ করা, অ্যাজ জেন্টলি অ্যাজ পসিবল, যতটা ভদ্রভাবে, যতটা নম্রভাবে, যতটা কোমলভাবে সম্ভব, দ্য নিউজ অফ হার হাজব্যান্ডস ডেথ, তার স্বামীর মৃত্যু সংবাদটা। যেহেতু জানা ছিল যে মিসেস ম্যালাড একজন, যে তিনি হার্টের রোগে আক্রান্ত, তাই তার স্বামীর মৃত্যু সংবাদটা খুব যত্ন সহকারে এবং খুব জেন্টলি, মানে খুবই আলতোভাবে তার সামনে উপস্থাপন করা হয়েছিল। কারণ স্বামীর মৃত্যুর সংবাদ শুনে, যেহেতু মিসেস ম্যালাড হার্টের রোগী ছিলেন, হয়তো তারও শারীরিক কোনো সমস্যা তৈরি হতে পারে, সেই ভেবে তার সামনে তার স্বামীর মৃত্যুর সংবাদটা খুব জেন্টলি, মানে খুব আলতোভাবে, খুব কোমলভাবে, সহজভাবে তার সামনে উপস্থাপন করা হয়েছিল। ইট ওয়াজ হার সিস্টার জোসেফাইন হু টোল্ড হার, মনে রাখতে হবে ক্যারেক্টারগুলোর নাম অবশ্যই, তার বোন জোসেফাইন যে তাকে এই খবরটা দিয়েছিল যে তার স্বামী মারা গেছে। ইন ব্রোকেন সেন্টেন্স, কিরকম ভাবে বলেছিল, ভাঙা ভাঙা বাক্যে, ভেলড হিন্টস, প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে, ভেল মানে হচ্ছে প্রচ্ছন্ন, যেটা পরিষ্কার নয়, দেখো ভেল মানে ঢাকা, ঘোমটাতে ঢাকা, তার মানে যেটা ক্লিয়ার নয়, অস্পষ্টভাবে একটা ইঙ্গিত দিয়ে, দ্যাট রিভিলড ইন হাফ কনসিলিং, যেটা প্রকাশ করেছিল অর্ধেকটা গোপন রেখে, মানে একবারে ডাইরেক্ট বলা হয়নি তার স্বামী মারা গেছে বলে, তাকে জাস্ট ইঙ্গিত দিয়ে দিয়ে অল্প অল্প করে বলা হয়েছিল তার স্বামীর মৃত্যু সংবাদটা। এবং মৃত্যু সংবাদটা দিয়েছিল কে, তার নিজের বোন জোসেফাইন। হার হাজব্যান্ডস ফ্রেন্ড রিচার্ডস ওয়াজ দেয়ার টু নিয়ার হার, এটাও খুব ভালো করে মনে রাখতে হবে নামটা, তার স্বামীর বন্ধু রিচার্ডও তার কাছেই ছিল। যখন জোসেফাইন মিসেস ম্যালাডকে তার স্বামীর মৃত্যু সংবাদটা দিচ্ছিল, তার স্বামীর বন্ধু রিচার্ডসও ছিল সেখানে। ইট ওয়াজ হি হু হ্যাড বিন ইন দ্য নিউজ পেপার অফিস,
এটা সে বলতে কে রিচার্ডস, যে সংবাদপত্রের অফিসে ছিল হোয়েন ইন্টেলিজেন্স অফ দ্য রেল রোড ডিজাস্টার ওয়াজ রিসিভড, যখন নিউজটা, এখানে ইন্টেলিজেন্স মানে সংবাদ, নিউজটা কিসের, অফ দ্য রেল রোড ডিজাস্টার, রেল দুর্ঘটনার সংবাদটা ওয়াজ রিসিভড, তিনি পেয়েছিলেন। যে যখন তার বন্ধু রিচার্ডস সে যখন সংবাদপত্রের অফিসে ছিলেন সেইখানেতেই কিন্তু সে খবরটা পেয়েছিল যে একটা রেল দুর্ঘটনার, উইথ ব্র্যান্ডলি ম্যালার্ডস নেম লিডিং দ্য লিস্ট অফ কিল, যেখানেতে ব্র্যান্ডলি ম্যালার্ডের নামটা ছিল প্রধান ওই মৃতদের তালিকায়। ব্র্যান্ডলি ম্যালার্ড হচ্ছে লুইস ম্যালার্ডের হাজব্যান্ড। হি হ্যাড অনলি টেকেন দ্য টাইম, সে নিয়েছিল কিছুটা সময়, সে বলতে কে রিচার্ডস, টু অ্যাসিওর হিমসেলফ, নিজেকে নিশ্চিত করতে, অফ ইটস ট্রুথ, সত্যটা, বাই সেকেন্ড টেলিগ্রাম, দ্বিতীয় টেলিগ্রাম পাওয়া পর্যন্ত। মানে যতক্ষণ না সে দ্বিতীয় টেলিগ্রাম পেয়েছিল ততক্ষণ পর্যন্ত সে নিশ্চিত হয়নি যে তার বন্ধু ব্র্যান্ডলি ম্যালার্ড মারা গেছে ট্রেন দুর্ঘটনায়। অ্যান্ড হ্যাড হ্যাস্টেন্ড, এবং সে খুব তৎপর হয়েছিল টু ফোরস্টল, আটকাতে, এনি লেস কেয়ারফুল, যারা কম যত্নবান, লেস টেন্ডার ফ্রেন্ড, কম সহৃদয় বন্ধু, কম কোমল বন্ধু, মানে যারা খুব কাছের বন্ধু নয় এরকম, বা যারা খুব একটা যত্নবান নয় মিসেস মার্ডের প্রতি, সেরকম ব্যক্তিদের, ইন বিয়ারিং দ্য স্যাড মেসেজ, তাদের কাছ থেকে এই দুঃখপূর্ণ বার্তাটাকে বয়ে আনার ক্ষেত্রে। মানে রিচার্ডস বলতে চেয়েছেন তিনি খুবই তাড়াতাড়ি করে আটকানোর চেষ্টা করেছিলেন যে এরকম দুঃসম্পর্কের কোনো বন্ধু বা যে তার সম্পর্কে ততটা ওয়াকিবহল নয়, ততটা যত্নবান নয় মিসেস ম্যালার্ড সম্পর্কে, তার কাছ থেকে যেন সেই মৃত্যু সংবাদটা না পায়, পেলে সে হয়তো নির্মমভাবে বা অতটা সাজিয়ে গুছিয়ে তার হৃদয়ের কথা বা তার শারীরিক অবস্থার কথা বিবেচনা না করেই তাকে হয়তো খবরটা দিতে পারে। তাই সে চেষ্টা করেছিল আটকাতে যারা ওরকম দূরের বন্ধু বা যারা তার সম্পর্কে অতটা কেয়ারফুল নয়, তাদের কাছ থেকে যেন কোনোভাবেই মিসেস ম্যালার্ড তার স্বামীর মৃত্যু সংবাদটা না পেয়ে থাকে। শি ডিড নট হিয়ার দ্য স্টোরি, সে এই কাহিনীটাকে শোনেনি, মানে গ্রহণ করেনি। সে বলতে কে মিসেস ম্যালার্ড। অ্যাজ মেনি ওমেন হ্যাভ হার্ড দ্য সেম, যেমন বেশিরভাগ মহিলাই করে থাকে, মানে বেশিরভাগ মহিলাই যেমনভাবে তার স্বামীর মৃত্যু সংবাদটা শুনে তাদের মধ্যে যে প্রতিক্রিয়াটা হয় হঠাৎ করে তার স্বামীর মৃত্যু সংবাদ শোনার পর, সেরকম কোনো রকম প্রতিক্রিয়া তার মধ্যে লক্ষ্য করা যায়নি। সেই জন্য বলা হয়েছে শি ডিড নট হিয়ার দ্য স্টোরি অ্যাজ মেনি ওমেন হ্যাভ হার্ড দ্য সেম। কিরকম বেশিরভাগ মেয়ে কি করে, উইথ দ্য প্যারালাইজড ইনএবিলিটি, একটা অসাড় অক্ষমতা লক্ষ্য করা যায়, টু অ্যাকসেপ্ট ইট সিগনিফিকেন্স, তাৎপর্যটা গ্রহণের ক্ষেত্রে। মানে বলতে পারো আমরা যেটাকে বলি শোকে পাথর হয়ে যাওয়া, শোকে বিহ্বল হয়ে যাওয়া, যে বেশিরভাগ মহিলাই কি হয় তার স্বামীর মৃত্যু সংবাদ হঠাৎ করে শোনার পর শোকে পাথর হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু মিসেস ম্যালার্ডের ক্ষেত্রে সেরকম কিছু ঘটেনি, মানে সে অন্য সাধারণ মহিলাদের মতো করে তার স্বামীর মৃত্যু সংবাদটা গ্রহণ করেনি। সি ওয়েপ্ট অ্যাট ওয়ান্স, দেখো সে কিন্তু শোকে পাথর হয়নি, বরঞ্চ সে সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করেছিল। উইথ সাডেন ওয়াইল্ড অ্যাবান্ডনমেন্ট, হঠাৎ করে প্রচণ্ড জোরালোভাবে, ইন হার সিস্টার্স আর্মস, তার বোনের হাতের মধ্যে, মানে তার বোনকে জড়িয়ে ধরে সে প্রচণ্ড জোরে কাঁদতে শুরু করেছিল। আর সচরাচর অন্য মহিলারা হলে কি হয়, লেখিকার মতে, যে তারা হঠাৎ তার স্বামীর মৃত্যু সংবাদটা শুনে যেন দুঃখে পাথর হয়ে যায়, শোকে পাথর হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু সেটা ঘটেনি। সে খবরটা শোনা মাত্রই প্রচণ্ড ওয়াইল্ড বন্যভাবে জোরালো চিৎকার করে তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিল। হোয়েন দ্য স্টর্ম অফ গ্রিফ হ্যাড স্পেন্ট, যখন এই দুঃখের ঝড়টা একটু কমলো, মানে বেশ কিছুক্ষণ কান্নাকাটির পর যখন কান্নার রোলটা একটু স্তিমিত হলো, শি ওয়েন্ট অ্যাওয়ে টু হার রুম, তখন ওই মিসেস ম্যালার্ড তার রুমের মধ্যে চলে গেল অ্যালোন, একা একাই, যে একা সে তার রুমের মধ্যে প্রবেশ করলো। শি উড হ্যাভ নো ওয়ান টু ফলো হার, তার কাছে যেন কেউ না আসে, সে একা থাকতে চায় অ্যাকচুয়ালি, যে সে চায় না তার রুমের মধ্যে অন্য কেউ প্রবেশ করুক, সে একাই তার রুমের মধ্যে প্রবেশ করলো বা চলে গেল। দেয়ার স্টুড ফেসিং দ্য ওপেন উইন্ডো, জানালার দিকে মুখ করে রাখা ছিল, স্টুড মানে দাঁড় করানো ছিল, এ কমফোর্টেবল রুমি আর্ম চেয়ার, ওই রুমটার মধ্যে একটা আরামদায়ক আরাম কেদারা রাখা ছিল, যে জানালার দিকে মুখ করে একটা আরাম কেদারা ছিল। ইনটু দিস শি স্যাঙ্ক, তার মধ্যে সে ডুবে গেল, তার মানে
আরাম কেদারাতে সে গিয়ে বসলো এবং আরাম কেদারাটা এতটাই গতিযুক্ত যে সে মনে হলো যেন আরাম কেদারার মধ্যে চেয়ারটার মধ্যে ডুবে গেল। প্রেস ডাউন বাই ফিজিক্যাল এক্সোশন দ্যাট হন্টেড হার বডি, প্রেস ডাউন মানে তাড়িত হয়ে, বাই ফিজিক্যাল এক্সোশন একটা শারীরিক অবসন্নতা তাড়িত হয়ে, দ্যাট হন্টেড হার বডি যেটা তাড়া করে বেড়াচ্ছিল, যেই শারীরিক অবসন্নতা তাকে তাড়া করে বেড়াচ্ছিল, অ্যান্ড সেম টু রিচ ইন টু হার সোল, সেই অবসন্নতা যেন তার আত্মার মধ্যেও প্রবেশ করলো। যে শারীরিকভাবে সে অবসন্ন হয়ে পড়েছিল তো বটেই, তার সাথে সাথে আত্মার দিক থেকে, মনের দিক থেকেও সে অবসন্ন হয়ে গিয়েছিল। সি কুড সি ইন দ্য ওপেন স্কোয়ার বিফোর হার হাউস, সে দেখতে পাচ্ছিল তার বাড়ির সামনের খোলা জায়গাটাতে দ্য টপস অফ ট্রিজ, গাছের মাথাগুলো, টপ মানে চূড়াগুলো, গাছের চূড়া মানে কি, গাছের মাথাগুলো, দ্যাট ওয়ার অল অ্যাকুইভার, যে গাছগুলো সব কাঁপছিল, অ্যাকুইভার মানে কম্পিত হওয়া, সিভার, কিসে কাঁপছে, উইথ দ্য নিউ স্প্রিং লাইফ, বসন্তের কচি পল্লবে, মানে গাছের ডগায় বসন্তকালে নতুন কচি পল্লব ফুটেছে, সেই পল্লবগুলো হালকা মৃদুমন্দ বাতাসে দোল খাচ্ছে। আর মিসেস ম্যালার্ড ভাবছে বসন্তের ওই কচি পল্লবগুলো যেন কাঁপছে। দ্য ডেলিশিয়াস ব্রেথ অফ রেইন ওয়াজ ইন দ্য এয়ার, বাতাসে একটা সুন্দর বৃষ্টির গন্ধ, তার মানে বাতাসে বৃষ্টির পরে যে একটা সোদা মাটির গন্ধ ছাড়ে সেরকম একটা সুন্দর গন্ধ উপলব্ধি করছেন মিসেস ম্যালার্ড। ইন দ্য স্ট্রিট বিলো, আর নিচের রাস্তাতে, এ প্যাডলার একজন ফেরিওয়ালা, ওয়াজ ক্রাইং হিজ ওয়ার্স, সে তার জিনিসপত্র চিৎকার করে করে বিক্রি করছে। যে একজন ফেরিওয়ালা তার জিনিসপত্র বিক্রি করছে চিৎকার করে করে। দ্য নোটস অফ এ ডিস্ট্যান্ট সং, সুর, নোটস মানে সুর, কিসের সুর, এ ডিস্ট্যান্ট সং, দূরের একটা গান, দূরে কোনো একটা গান, হুইচ সামওয়ান ওয়াজ সিঙ্গিং, যেটা কোনো একজন গাইছে, রিচড হার ফ্রেন্ডলি, তার কাছে আবছাভাবে আলতোভাবে তার কানে এসে পৌঁছাচ্ছে। যে বহু দূরে কেউ একজন গান গাইছে, যেই গানের একটা আলতো সুর তার কানে এসে পৌঁছাচ্ছে। অ্যান্ড কাউন্টলেস স্প্যারোজ, আর অগণিত চড়ুই পাখি, ওয়ার টুইটারিং ইন দ্য ইভার্স, কিচির মিচির করছে ওই ছাদের কিনারাতে। দেয়ার ওয়ার প্যাচেস অফ ব্লু স্কাই, নীল আকাশের টুকরো, শোয়িং হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে দেখতে পাওয়া যাচ্ছে, থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্যে, যে মেঘের মধ্য দিয়ে এখানে সেখানে টুকরো টুকরো নীল আকাশ দেখা যাচ্ছে। মেঘটা কিরকম, দ্যাট হ্যাড মেট অ্যান্ড পাইলড ওয়ান অ্যাবাভ দ্য আদার, যে মেঘটা একে অপরের উপর স্তূপাকারে জড়ো হয়েছে, ইন দ্য ওয়েস্ট, পশ্চিমের আকাশে, ফেসিং হার উইন্ডো, আর সেই জানালার মুখোমুখি, যেহেতু তার জানালাটা ছিল পশ্চিম দিকে, যে পশ্চিমের জানালা দিয়ে যখন তাকাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে আকাশে মেঘ জমেছে, মেঘগুলো যেন স্তূপাকারে একে অপরের উপর জড়ো হয়ে আছে, আর তার মাঝখান দিয়েই নীল, মাঝে মধ্যে নীল রঙের খোলা আকাশ দেখা যাচ্ছে। শি স্যাট উইথ হার হেড থ্রোন ব্যাক আপন দ্য কুশন অফ দ্য চেয়ার, সে বসেছিল উইথ হার হেড থ্রোন ব্যাক, তার মাথাটাকে এলিয়ে দিয়ে, হিলিয়ে দিয়ে, আপন দ্য কুশন, কুশনের উপরে অফ দ্য চেয়ার, চেয়ারটার, যে চেয়ারটার কুশনের উপরে মাথাটাকে হেলিয়ে দিয়ে বসেছিল সে। কোয়াইট মোশনলেস, কিছুটা স্থির হয়ে, মানে নড়াচড়া পর্যন্ত করছিল না। এক্সেপ্ট হুয়েন এ সব কেম আপ ইনটু হার থ্রোট, যতক্ষণ না একটা ফুপিয়ে ফুপিয়ে কান্না তার গলা দিয়ে বেরিয়ে এলো, অ্যান্ড সুখ আর তাকে কাঁপিয়ে দিল। যেরকম চুপচাপ বসে রয়েছে স্থির হয়ে, হঠাৎ করে একটা ফুপিয়ে ফুপিয়ে কান্না তার গলা দিয়ে বেরিয়ে এসে তাকে পুরো কাঁপিয়ে দিল। অ্যাজ এ চাইল্ড, কান্নাটা কিরকম ছিল, যেমন একটা শিশু, হু ওয়াজ ক্রাইড ইটসেলফ টু স্লিপ কন্টিনিউজ টু সব ইন ইটস ড্রিম, শিশুটা যেমন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ কাঁদতে থাকে এবং কেঁপে ওঠে, সেরকম মিসেস ম্যালার্ডও হঠাৎ করে কাঁদতে কাঁদতে কেঁপে উঠল। যে একটা শিশু, সে ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখতে দেখতে কেঁদে কেঁপে ওঠে, চমকে ওঠে, সেরকমভাবে মিসেস ম্যালার্ডের গলা থেকে একটা কান্নার সুর ভেসে এলো এবং সে কেঁপে উঠল। এবার দেখো এই প্যারাটাতে মিসেস ম্যালার্ডের বর্ণনা দিয়ে আছে সে কেমন ছিল। শি ওয়াজ ইয়াং, সে ছিল অল্প বয়সী, উইথ এ ফেয়ার, ফর্সা, কাম ফেস, শান্ত মুখমণ্ডল, হুজ লাইন্স বিস্পোক, যার মধ্যে রেখাগুলো, মানে ওই মুখমণ্ডলে কিছু রেখা ফুটে উঠেছে, কিছু চিহ্ন ফুটে উঠেছে, যেটা বিস্পোক আমাদেরকে বলে দিচ্ছে, বিস্পোক মানে বলে দেওয়া, কি বলে দিচ্ছে, রিপ্রেশন, অবদমন, যে তার মুখে কতকগুলো রেখার চিহ্ন ফুটে উঠেছে, যে রেখার চিহ্নগুলো দেখে বোঝা যাচ্ছে সে অবদমিত। অ্যান্ড ইভেন এ সার্টেন স্ট্রেংথ, এমনকি একটা অদ্ভুত শক্তিও তার মধ্যে রয়েছে।
যে সে অবদমিত তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলোকে অ্যাকচুয়ালি সে প্রকাশ করতে পারছে না। তার মুখমণ্ডলে যে রেখাগুলো ফুটে উঠেছে সেগুলো বলে দিচ্ছে যে তার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো সে চেপে রাখতে বাধ্য হয়েছে পরিস্থিতির শিকারে। বাট নাও দেয়ার ওয়াজ এ ডাল স্টেয়ার ইন আর আইজ, কিন্তু এখন তার চোখে একটা ম্লান দৃষ্টি, হুজ গেজ ওয়াজ ফিক্সড, যার চাউনিটা স্থির ছিল, অ্যাওয়ে অফ ইয়ান্ডার, ওই দূরের, অন ওয়ান অফ দোজ প্যাচেস অফ ব্লু স্কাই, যে টুকরো টুকরো নীল আকাশ দেখা যাচ্ছে সেই নীল আকাশের দিকে। যে তার মানে যার চোখটা ছিল ম্লান দৃষ্টি, এখন তার দৃষ্টিটা গিয়ে আটকেছে, সে স্থিরভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওই যে টুকরো টুকরো নীল আকাশটা দেখা যাচ্ছিল মেঘের মধ্য দিয়ে, সেই নীল আকাশের দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইট ওয়াজ নট এ গ্ল্যান্স অফ রিফ্লেকশন, এটা ছিল না কোনো গভীর চিন্তার দৃষ্টির প্রতিফলন, বাট রাদার ইন্ডিকেটেড, বরঞ্চ এটা ইঙ্গিত করছিল এ সাসপেনশন, একটা ছেদ, একটা বিরতি, একটা অনুপস্থিতি অফ ইন্টেলিজেন্ট থট, বুদ্ধিদীপ্ত চিন্তা ভাবনার। যে তার মানে লেখিকা বলতে চাইছেন সে যে তাকিয়ে আছে ওই নীল আকাশের দিকে, এটা কিন্তু কোনো গভীর চিন্তার প্রতিফলন নয়, বরঞ্চ একটা ছেদ, বিরতি, একটা অনুপস্থিতি ওই সব গভীর চিন্তা থেকে। তারপরে দেখো, দেয়ার ওয়াজ সামথিং কামিং টু হার, কিছু একটা অনুভূতি তার মধ্যে আসছিল, অ্যান্ড সি ওয়াজ ওয়েটিং ফর ইট ফিয়ারফুলি, আর সে অপেক্ষা করছিল এটার জন্য আতঙ্কিতভাবে, যে তার মধ্যে কিছু একটা আসছে, কিছু একটা অনুভূতি, কিছু একটা চিন্তা তার মধ্যে আসছে, এবং সে আতঙ্কিত হয়ে সেটার জন্য অপেক্ষা করছিল। হোয়াট ওয়াজ ইট, কি ছিল এটা? সি ডিড নট নো, সে জানতো না। ইট ওয়াজ টু সাবটেল অ্যান্ড ইলুসিভ টু নেম, এটা এতটাই সূক্ষ্ম যেটা নাম দিয়ে প্রকাশ করা যায় না। এই চিন্তাটা এতটাই সূক্ষ্ম ছিল যেটা নাম দিয়ে বোঝানো যায় না। বাট শি ফেল্ট ইট, কিন্তু সে অনুভব করছিল, যে মিসেস মেলার অনুভব করছিল একটা চিন্তা, একটা অনুভূতি তার মনের মধ্যে আসছে, সেটা সে অনুভব করলো। ক্রিপিং আউট অফ দ্য স্কাই, ওই আকাশ থেকে সর্পিল গতিতে বেরিয়ে আসছে, রিচিং টুয়ার্ড হার, পৌঁছে যাচ্ছে তার কাছে, থ্রু দ্য সাউন্ডস, ওই শব্দের মধ্য দিয়ে, দ্য সেন্স, সুগন্ধের মধ্য দিয়ে, দ্য কালার, রঙের মধ্য দিয়ে, দ্যাট ফিল দ্য এয়ার, যেটা পূর্ণ করে রেখেছিল বাতাসটাকে। মানে বসন্তকালের যে বর্ণনাটা আমরা আগে পড়লাম, যে গাছের ডগেতে যে নতুন গাছের পল্লব বাতাসেতে দোলছে, সোনামাটির গন্ধ, একটা সুন্দর পরিবেশ, সেই সুন্দর মন মাতানো পরিবেশের মধ্য দিয়ে মিসেস মেলার যেন অনুভব করলেন কোনো একটা চিন্তা তার মনের মধ্যে প্রবেশ করছে, ওই সুন্দর গন্ধ, সুন্দর শব্দ, সুন্দর রঙের মধ্য দিয়ে। দেখো, যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, তাই আজকের ভিডিওতে আমরা দ্যাট ফিল দ্য এয়ার পর্যন্ত প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। পরের ভিডিওতে আমরা বাকি অংশটুকুর প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটা প্রোজ, পোয়েট্রি এবং তোমাদের র্যাপিড রিডারের যে স্টোরিগুলো আছে তার প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং সেখান থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো সবাই, ধন্যবাদ।